আমার লাইফের সবচাইতে বর্ণিল সময় বলতে হচ্ছে বাবা যখন স্টেজে কাজ করতো, কারণ বাবাকে সবচাইতে বেশি আমি অ্যাক্টিভ দেখেছি স্টেজে। আমার ছোটোবেলাটা অনেকটা সময় আসলে কেটেছে রিহার্সাল রুমে। আমি সন্ধ্যা 6টার সময় বাচ্চারা পড়তে বসে, সেই সময় বাবার সাথে আমি আসলে রিহার্সাল দেখতে যেতাম। তো খালেদ খানের অভিনয় দেখে অনেক সময় আমি খুব বিমোহিত মঞ্চের উপরই হতাম, প্রায় নিজের সংলাপই ভুলে যেতাম। তো সে একটা কণ্ঠের মাধ্যমে অনেক কিছু প্রকাশ করার চেষ্টা করত, সেটা মঞ্চে, সেটা টেলিভিশনে এবং সেটা চলচ্চিত্রে। যুবরাজের আসলে কিছু অসাধারণ গুণ ছিল যেগুলো সব নাট্যকর্মীদের মধ্যে থাকে না। তার প্রথম মঞ্চে অভিনয় কিন্তু শাহজাহান নাটকে, সেটিও আমার আব্বার স্কুলের নাটক, আমার আব্বার নির্দেশনায়। সেই নাটকে আমার বড় ভাই প্রথম অভিনয় করেন। যে রশির সুতো দিয়ে ওই চাবুক তৈরি, সেই একই রশির সুতো দিয়ে গোসাইয়ের জপমালাও তৈরি। তোমার এই মা যদি কিছু না পায় তো আজ থেকে মুখে অন্ন আসবে না। বিশু, আমি চেষ্টা করলে ওরা নিশ্চয়ই তোমার বলতে আমাকে নেবে। তুমি সে অনুমতি করো। কিন্তু পাগলের মতো কথা কিশোর। আমার বয়স অল্প, শাস্তিতে আমাকে বাঁধবে না। আমি খুশি মনে সইতে পারবো। কিশোর, একটা খুব বিপদের কাজ করবার আছে। রঞ্জন এখানে এসেছে, যেমন করে হোক তাকে বাইরে নিয়ে যেতে হবে। কাজটা সহজ নয়। আমি তবে গেলুম। আচ্ছা, রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোন কথা তাকে বলবো? কিছু নেই, তাকে রক্ত করবের গুচ্ছ দিলে আমার সব কথা জানে। এবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক। মিলনে আমার সুখ হবে, এ কথা কোনোদিনই ভুলবো না যে তোমাকে এভাবে বিদায় দিয়েছি। আর ওই যে বালক কিশোর, সেই বাবার কাছ থেকে কি পেলে? ওর মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছ, তাতে ওর অন্তরের ধন সব প্রকাশ পেয়েছে। আর কি চাই? পারলে মনে আছে এই নীলকণ্ঠ পাখির পালক রঞ্জনের চূড়ায় পরিয়ে দিতে হবে। আমার বুকের আঁচলে শুনছিস ফসল কাটার গান? শুনতে পাচ্ছি, প্রাণ কেঁদে উঠছে। মাঠের লীলা শান্ত হলো, ক্ষেতের মালিক পাকা ফসল ঘরে নিয়ে যাবে। চলো প্রহরী, আর দেরি নয়। খালেদ খান যুবরাজ, মঞ্চের যুবরাজ বললেও এক বিন্দু ভুল হবে না। জন্ম 1958 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন মসদুই গ্রামে। অনেক গান গাইতো, স্কুলে যখন পড়তো তখন মানে কিন্তু সাব ডিভিশনের পর্যায়ে গান গেয়ে অনেক সুনাম হয়েছিল ওই গান গেয়ে। সে আমলে ওইখানকার ডিসি প্রাইজ বন দিছিল পুরস্কার হিসেবে। খুব মসজিদ ছিল, যেটা থাকতো না ওইটাই চাইতো বেশি করে। খালেদ খানের বাবা নজরুল ইসলাম খান ছিলেন সাটুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সাহিত্য অনুরাগী। খালেদ খানের অভিনয় জীবন শুরু বাবার হাত ধরেই। স্কুল জীবনেই বাবার নির্দেশিত
শাহজাহান নাটকে অভিনয়ের মাধ্যমে তার মঞ্চাভিনয়ের সূচনা। অর্থাৎ অভিনয়টা কেন জানি রক্তের ভেতরে ছিল। এটা বোধহয় পরিবার থেকেও পাওয়া এমন হতে পারে। শুনেছি ওর বাবা গান গাইতেন, অভিনয় করতেন, আবার মসজিদ ইমামতিও করতেন। মানে সর্বজন প্রিয় একজন মানুষ টাঙ্গাইলের ওর বাবা। ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটাই বোধহয় এরকম ছিল। গ্রামের মাঠে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে প্রসিনিয়াম তৈরি করে, সেখানে শাড়ি দিয়ে উইংস তৈরি করে থিয়েটার হতো। আমরা ছোটোবেলায় দেখেছি। সেখানেও আমি দেখেছি আমার বড় ভাইকে আমার আব্বার সঙ্গে অভিনয় করতে দেখেছি, একই স্টেজে, একই নাটকে। সাটুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর খালেদ খান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যবস্থাপনা বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত হন। 1978 সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের দেওয়ানগাজীর কিস্সা নাটকে মাখনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে খালেদ খানের ঢাকার মঞ্চে পদচারণার শুভ সূচনা। এবং অভিনয়টা যে কতটা একটা মানুষের স্বভাবের মধ্যে হতে পারে, কতটা মানে অতিনাটকীয়তা না করে, অভিনয় না করে, একটা চরিত্রের গভীরে প্রবেশ করে সেই চরিত্রটাকে মানুষের মধ্যে একেবারে ভীষণভাবে প্রবিষ্ট করে দেওয়া। আলী যাকের রচনায়তন শুরু করলেন। সেখানে পঞ্চক হচ্ছে মুখ্য চরিত্র। সেটা দুলু নামে এক ছেলে অভিনয় করত। প্রচুর গান ছিল, ওর গানের গলা ভালোই ছিল। ও চলে গেল, দেশ ছেড়ে চলে গেল। তখন কে করবে? এই আলী যাকের দ্বিধায় দ্বন্দ্বে পড়ে খালেদ খান যুবরাজকেই এই চরিত্র দিল এবং এই চরিত্র নিয়ে ঝড় তুললেন। এবং আমরা দেখি সাধারণত যেটা হয়, রিপ্লেসমেন্ট ক্যারেক্টার কখনো মূল চরিত্রে যিনি অভিনয় করতেন, প্রথম অভিনয় করেছেন, তার চেয়ে ভালো খুব কম দেখেছি আমরা। কিন্তু এখানে একেবারে ব্যত্যয় ঘটল। আমরা বহু চরিত্র রিপ্লেসমেন্ট চরিত্র চলে গেছে, ওর জায়গায় আরেকজন অভিনয় করছে। এখানে একদম ব্যত্যয় ঘটলো। উনি সব কিছুকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে চলে গেলেন। তারপর ধারাবাহিকভাবে নুরুল দিনের সারা জীবন, গ্যালিলিও, দর্পণ, ঈর্ষা, অচলায়তন, রক্তকরবী সহ 30টির অধিক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ের গভীরে স্থান করে নেন খালেদ খান যুবরাজ। আমি বলেছি ঠিকই করেছ, ঠিকই করেছ। আমি তোমাদের শিখিয়েছি সব, আবার আমি সত্যকে অস্বীকার করেছি। এতদিনে আমার ভুল ভাঙল। ভুল? সত্যকে অস্বীকার করেননি আপনি। শত্রুর হাত থেকে লুকিয়ে রেখেছিলেন। নীতির বিচারে আপনি আমাদের যে হাজার হাজার বছর এগিয়ে আছেন। সাধারণ লোকের মতো আমরা বলতাম উনি মরবেন কিন্তু স্বীকারোক্তি দেবেন না। আপনি এসে বললেন আমি স্বীকারোক্তি দিয়েছি কিন্তু আমি বাঁচবো। আমরা বললাম আপনি একটা কলঙ্ক। আপনি প্রমাণ করলেন মরার চেয়ে কলঙ্ক হয়ে বেঁচে থাকা লাভজনক। আমার নিজের জীবনের প্রথম মঞ্চে অভিনয় কিন্তু আমার বড় ভাইয়ের সঙ্গে। খুব ইন্টারেস্টিং ছিল শেক্সপিয়ারের হ্যামলেটের মঞ্চায়ন, যেটি নাগরিক করেছিল দর্পণ নামে। তো ওই নাটকে আমার বড় ভাই হ্যামলেটের চরিত্রে অভিনয় করতেন, আর আমি করতাম ওফেলিয়ার ভাইয়ের রোলটি। এটি ছাড়াও আমরা অচলায়তন, গ্যালিলিও, সৎ মানুষের খোঁজে, বিভিন্ন নাটকে একসঙ্গে অভিনয় করেছি স্টেজে। আমার অতি প্রিয় নাটক এবং আমার নির্দেশক হিসেবে আমাকে অনেক উপরে উঠিয়ে দিয়েছে। 2 নম্বর রোডের জার্মান কালচারাল সেন্টারে গ্যালিলিও হলো। খালেদ খান যুবরাজকে দিলাম। আলী যাকের করছে গ্যালিলিওর ভূমিকায়, তার শিষ্য ছাত্র আন্দ্রিয়ার ভূমিকায়। পয়লা বেটা আসবার আগে দুধ তো সাবরে ঠিক যদি আবার কিনে নিতে চায় তাহলে কিছু একটু অন্তত আমাদের মাথায় ঢুকেছে। আজ মাকে অবাক করার জন্যই বলেছিলাম, আসলে এসব কথা তো সত্যি না। আপনি তখন কিন্তু এই টুলটাকে এরকম করে ঘুরিয়েছেন, এরকম করে ঘোরান। আপনি ইচ্ছে করে ঘোরাননি, তাই না? কারণ এরকম করে ঘোরালে তো আমি পড়ে যাব। আর এতেই প্রমাণ হয় পৃথিবী যদি এইরকম ঘোরে তাহলে পড়ে যাবো, ঠিক কিনা? আমি তো প্রমাণই দিলাম। কালকে আমি আবিষ্কার করেছি পৃথিবী যদি এইরকম ঘোরে তাহলে রাতের বেলা আমাদের মাথা উল্টে ঝোলা উচিত। আচ্ছা বেশ, ধরো। ওসব ধরাধরি থাক, অতি আপনি আমাকে সহজে একটা কিছু বুঝিয়ে দিতে পারবেন। ঠিক আছে, চালাক ইচ্ছে করলে যা খুশি একটা কিছু বুঝিয়ে দিতে পারে। এই দেখুন না, আপনি যেমন আমাকে এই টুলে বসে ঘোরালেন, আমরা তো মাকে পারবো না। তাহলে বুঝুন এই দিয়ে আমার কোনো লাভ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে,
এই আপেলকে যদি পৃথিবী বলে ধরি তাতেই হয়, ওতে কিছু প্রমাণ হয়? তুমি তো আমার কথাই শুনছো। ঠিক আছে, বোঝান দেখি কেন আমরা রাতে মাথা নিচে ঝুলি না। নির্দেশনা দিয়েছেন মুক্তধারা, পুতুল খেলা, কাল সন্ধ্যা, মাস্টার বিল্ডার, খোদিত পাষাণ, কারিগর, স্বপ্নবাজ, রূপবতী সহ বেশ কয়েকটি মঞ্চনাটক। যে মুক্তধারা রবীন্দ্রনাথের যেভাবে করা যায়, তরুণ প্রজন্মের ছেলে মেয়ে এবং বয়স্কদের মধ্যে আমি করেছি, আসাদুজ্জামান নূর তার নির্দেশন অভিনয় করেছে, সেখানেও অন্য এক খালেদ খানকে আবিষ্কার করলাম নির্দেশক হিসাবে। একটা অভিনয় ভাবনা তার মধ্যে ছিল, যে কারণে তার যে ডিরেকশনগুলো যে দিত, সে নির্দেশনার কাজ করেছে সে মঞ্চে, সেই নির্দেশনার কাজের মতো দেখতাম যে যে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তিনি কাজ করতেন বা সে কাজ করত, সেখানে কিন্তু সে একটা চেষ্টা করত যে একটু বাচিক অভিনয়টাকে প্রাধান্য দিয়ে শারীরিক বা আঙ্গিক অভিনয়টাকেও রেখে কিভাবে করা যায়। 1981 সাল থেকে খালেদ খান যুবরাজ টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো মফস্বল সংবাদ, সকাল সন্ধ্যা, রূপনগর, এইসব দিনরাত্রি, ফেরা, মোহর আলী, দমন, লোহার চুরি ইত্যাদি। যুবরাজের মঞ্চের পরিচয়টা সবচেয়ে বড় হওয়া উচিত, কিন্তু ওকে আমি ছোট করব কি করে ক্যামেরাতে, কারণ টেলিভিশন নাটকেও সে মানে কি বলবো, তাকে ছোঁয়া খুব কঠিন ছিল। তুমি এত খারাপ! খালেদ খান চলচ্চিত্রেও অভিনয়ের দক্ষতার ছাপ রেখেছেন সমান তালে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র পোকামাকড়ের ঘর বসতি, আহা প্রভৃতি। আমার ভিতরে কাব্য আসে, আমি তো জোর করে আনি না, কিন্তু কবিতা লেখলে শেয়ার ব্যবসা করা যাবে না, এটা কে বলল? শুনো, কবিতা হচ্ছে এইখানকার ব্যাপার, আমার ইমোশনের এক্সপ্রেশন, আর শেয়ারের ব্যবসা হইল গিয়ে আমার চ্যালেঞ্জ। তুমি কও মিয়া, এইটা একটা কন্ট্রাস্ট। লাইফে যদি কোনো কোনো সাবজেক্টে হাই কন্ট্রাস্ট না থাকে তাহলে তো ব্যাগ পান্তাবাত হয়ে যাবে। তুমি একটা ভেদা মাছ, তোমার লাইফে কোনো অ্যাম্বিশন নেই। তোমার জমি তোমার বিক্রি করে টাকা ফিক্সড ডিপোজিটে রাখা ইন্টারেস্ট খাও বৈশা বৈশা। তুমি মিয়া মানুষ না হইলে গাছ হইলে কোনো সমস্যা? তুমি একটু থামবো। খালেদ খান 1985 সালের 21শে জানুয়ারি ভালোবেসে বিয়ে করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হককে। খালেদ নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার ফলে আলী জাকের, নূর ভাই, আতাউর রহমান এদের মতো করেই অনেক কিছু দেখতে শুরু করেছিলেন জীবনটাকে। তারা ওয়াহিদুল হকের কাছে আসতেন নিয়মিত। তো খালেদ সেই থেকেই আমার দাদির বাসায় যাতায়াত করে। তো আমি একদিন আমার দাদির বাসায় গিয়ে কিছুক্ষণ থাকার পরে খালেদ এসেছিলেন, আমার সঙ্গে দেখা হয়েছিল। এর মধ্য দিয়ে হয়তো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। সেটা আস্তে আস্তে আমাদের মানে 83-82 শেষ দিকে হয়তো আমরা একটা সিদ্ধান্তে আসি যে জীবনটা হয়তো একসাথে চালাতে পারবো। তো আমার বিয়ে হয় 1985 সালের 21শে জানুয়ারি। বিজ্ঞাপন চিত্রে কণ্ঠশিল্পী হিসেবেও খালেদ খান প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আবৃত্তি চর্চাও ছিল তার অন্যতম প্রধান গুণ। ব্যক্তিগত জীবনে তিনি সঙ্গীত অনুরাগী ছিলেন। ঘরোয়া বৈঠকে দরদি কণ্ঠে তিনি গেয়ে উঠতেন রবীন্দ্রসঙ্গীত। ভীষণ ভালো গাইতো, ভীষণ ভালো বলতে পারতো গানটা, এবং এই কথাটা সে আমাকে সবসময় বলেছে যে তুমি গানটা কখনো গাইবে না, বলবার চেষ্টা করবে, কারণ গানের বাণীটা অনেক ইম্পর্ট্যান্ট। গানের আসরে গান গাইতো, যেমন বাড়িতে হয়তো কোনো একটা পার্টি হচ্ছে বা কোনো বন্ধুর বাড়িতে বাবার সেখানে কোনো পার্টি হচ্ছে, হ্যাঁ গান গাইলে মিতা গাইবে, যুবরাজ গাইবে। আমি যখন একটু বড় হতে শুরু করলাম আমিও গাইতাম। তো বাবার গান আসলে মঞ্চে শোনা হয়নি, ওই ঘরোয়া আসরে। প্রতিভার স্বীকৃতি স্বরূপ তিনি মোহাম্মদ জাকারিয়া পদক, নুরুন্নাহার স্মৃতি পদক, সিজেপি অ্যাওয়ার্ড, ইমপ্রেস অন্যদিন অ্যাওয়ার্ড অর্জন করেন। অন্যদিন ইমপ্রেস টেলিফিল্ম ক্রিটিক অ্যাওয়ার্ডস 1999, শ্রেষ্ঠ অভিনেতা খালেদ খান, দক্ষিণের ঘর।
নবাবী ঐতিহ্যের কোনো রিপিটেশন আমি চাই না। বিশ্বাস করুন, আমার কোনো অহংকার নেই। 1993 সালে খালেদ খান বেক্সিমকো ফার্মাতে এক্সিকিউটিভ প্রডিউসার মাল্টিমিডিয়া পদে যোগদান করেন। পরবর্তীতে 2001 সালে জেনারেল ম্যানেজার পদে 21 টেলিভিশনে, 2005-এ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে বেঙ্গল গ্রুপে এবং 2007 সাল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত খালেদ খান ইউল্যাবে শিক্ষকতা করেছেন। কণ্ঠ, চেহারা, শারীরিক গঠন, উচ্চারণ, অন্তর্নিহিত অনুভূতি, আবৃত্তি, গান সব মিলিয়ে খালেদ খান যুবরাজ যখন সাংস্কৃতিক অঙ্গনে সত্যিকারের যুবরাজের আসনে অধিষ্ঠিত হন, ঠিক তখনই তার শরীরে বাসা বাঁধে মোটর নিউরন নামে এক মরণ ব্যাধি। তাকে বলেছিলুম তার হাত থেকে কখনো কিছু নেব না, এই তো নিতে হলো তার শেষ গান। যাও এবার যাবার আগে, তোমার আপন লাগে, তোমার গোপন লাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে। হয়তো হাঁটতে পারে নাই, হয়তো আমি খাইয়ে দিতে হয়েছে আমাকে শেষে, বা কলম দিয়ে হয়তো সাইন করতে অসুবিধা হচ্ছে, ল্যাপটপের সব কাজ আমি করে দিচ্ছি। বাবার খাতাগুলো বাবা পড়তো, আমি পাতা উল্টে দিতাম, বাবা হাত দিয়ে পাতাটা উল্টাতে পারতো না, তো পাতা উল্টাচ্ছে, নাম্বারিংগুলো আমি করছি। এই সব কিছু হয়তো আমি করে দিচ্ছি, কিন্তু মূল কাজটা তো তারই। একটু পালিয়ে বেড়াতো, আসলে এত কষ্ট বুকে নিয়ে আমরা সবাই কাজ করছি, ওর থেকে আমরা কত সিনিয়র, আমরা কাজ করছি, আমরা অভিনয় করছি, নির্দেশনায় চলে এসেছি, অথচ ও কিছুই করতে পারছে না। এই কষ্টটা তো ওর মধ্যে ছিলই। তবু দমে যাননি যুবরাজ, কাজে মেতেছেন নতুন উদ্যমে। অসুখটা তার মাসেলকে ক্ষতিগ্রস্ত করতে পেরেছিল, কিন্তু তার জীবনবোধ, তার কর্মস্পৃহা, তার কাজ, মানুষকে একত্র করে জীবনটাকে সমৃদ্ধ করে শিল্পিতভাবে এগিয়ে যাওয়ার যে শক্তি, সেটা তার মধ্যে পুরো দমে ছিল। এবং আমার বিস্ময়ের সীমা নাই যে এইরকম একটা মানুষ আমি দেখেছি আমার জীবনে। শেষ 4-5 বছর ওনার একটা দুঃখ ছিল যে উনি মঞ্চে কাজ করতে চাইতেন, যেহেতু হাঁটতে পারতেন না বলে মঞ্চে অভিনয় করার ক্ষমতাটি চলে গিয়েছিল, কিন্তু উনি চাইতেন যে নির্দেশনা দিতে মঞ্চে, সেই সুযোগটি আসলে আমরা তৈরি করতে পারিনি। এবং আমি খালেদ খানের জন্য খুবই দুঃখ বোধ করতাম সবসময় যে সে খুব বেশি দিন কাজ করতে পারল না। আমরা আশা করেছিলাম যে খালেদ দীর্ঘদিন কাজ করবে, কিন্তু সেটা তার শরীর তার এই ক্ষমতাটাকে কাজে লাগাতে দিল না। আমরা পরের প্রজন্মের কাছে খালেদ খানের কথা বলবো যে দেখো, খালেদ খান এরকম ছিল, গাইতে পারত, আবৃত্তি করতে পারত, অসাধারণ অভিনয় করতে পারত, তোমরাও সেরকম হও। এবং আমি মনে করি খালেদের প্রয়াত হয়েছেন, তিনি নূতনভাবে আমাদের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাকে আমরা নব আবিষ্কারে আলোকিত করব। আমরা নূতন প্রজন্ম সবাই খালেদকে নিয়ে মেতে উঠবে এবং আমাদের একজন মানে পথপ্রদর্শক হিসাবে আমাদের শিল্পের সংসারে উনি বেঁচে থাকবেন, দীর্ঘজীবী হবেন। আসলে আমার বড় ভাই আমার বাবার মৃত্যুর পর আমাদের পরিবারে আমার বাবার জায়গাটি দখল করেছিলেন, তো আমার ভাইয়ের মৃত্যুটি আমাকে সামনে থেকে দেখতে হয়েছে। তো আমার কাছে বিষয়টি ওই রকম পিতৃহারা হওয়ার মতোই আর কি।
তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো।